হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজ অনেক দিন পর আবার কামব্যাক করলাম ফিল্ম স্টক চ্যানেলে। আশা করি আপনারা আমাকে ভুলে যাননি। ঠিক আগে যেরকমভাবে আমাকে সাপোর্ট করতেন তেমনভাবে এখনও সাপোর্ট করবেন ইনশাল্লাহ। তো আমরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা ছবিতে চলে যাই। আজ আমরা এক্সপ্লেইন করব শয়তান মুভি 2024 সালে যা মুক্তি পেয়েছে এবং এর IMDb রেটিং 6.5 আউট অফ 10। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি ছবির গল্পে চলে যাই। ছবির শুরুতে আমরা কবিরকে দেখতে পাই। কবির তার ছেলে ধ্রুবকে নিয়ে তার মেয়ে জাহ্নবীর কলেজে এসেছে তাকে নিতে। জাহ্নবী গাড়িতে বসে তার বাবাকে জানায় তার বন্ধুরা সবাই মিলে উইকেন্ডে লাদাখ যাচ্ছে, তাই সেও তাদের সাথে যেতে চায়। কবির বুঝতে পারে জাহ্নবী তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যেতে চাচ্ছে, তাই কবির তখন অনুমতি দেয় না। বাড়ি ফেরার পর কবিরের স্ত্রী জ্যোতিকে দেখতে পায়। বাড়িতে এসে তারা সবাই এই উইকেন্ডে তাদের ফার্ম হাউসে বেড়াতে যাবার প্ল্যান করে। সবাই খুব খুশি ছিল। তারা রেডি হয়ে ফার্ম হাউসের উদ্দেশ্যে রওনা করে। তারা মজা করতে করতেই যাচ্ছিল। কিছু দূর যাবার পর ধ্রুবের ওয়াশরুম যেতে হয়, যার জন্য এক ধাবায় তারা গাড়ি থামায়। যেহেতু তারা এখানে নেমেছেই, তাই তারা কিছু নাস্তা করে নিতে চায়। ওয়াশরুমেই কবির এক লোককে দেখতে পায় যে তার মেয়ের সাথে কথা বলছে। তারা বের হয়ে খাবার অর্ডার দেয়। চা কাউন্টারে চায়ের অর্ডার দিতে গেলে কাউন্টারের লোক জানায় তার কাছে ভাঙতি নেই। কবিরের কাছেও ভাঙতি না থাকায় সে চা না নিয়েই ফিরে আসছিল। তবে তখন এক লোক এসে কবিরের চায়ের বিল দিতে চায়। কবির দেখতে পায় উনি ওয়াশরুমের দেখা হওয়া লোকটি। কবির চাটি নিতে চায় না, তবে লোকটি এক প্রকার জোর করেই কবিরের বিল দেয়। লোকটি জানায় তার নাম বলরাজ। অচেনা এক লোকের আত্মীয় পরায়ণতা দেখে কবিরের ভালো লাগে। সে বলরাজকে ফ্যামিলির সবার সাথে বসে নাস্তা করতে বলে। এমনকি বলরাজও রাজি হয়। বসার পর বলরাজ কবিরের ফ্যামিলি সম্পর্কে প্রশ্ন করে, তাদের বিষয়ে জানতে থাকে। এক পর্যায়ে কবিরের ফোনে কল আসলে সে একটু দূরে গিয়ে কথা বলতে থাকে। জ্যোতিও তার ফোনে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে বলরাজ একটি লাড্ডু জাহ্নবীকে খেতে দেয়, কারণ সে কিছুই খাচ্ছিল না। বলরাজ জানায় এটি তার বাসা থেকে বানিয়ে এনেছে, তাই সে জাহ্নবীকে খেতে জোর করে। জাহ্নবীর লাড্ডু পছন্দ ছিল, তাই সে খেয়ে নেয়। তবে লাড্ডু খাওয়ার পর থেকেই চঞ্চল হাস্যোজ্জ্বল জাহ্নবী হুট করেই কেমন পরিবর্তন হয়ে চুপচাপ হয়ে পড়ে, যেন কেউ তাকে কন্ট্রোল করছে। তবে তখনও কবির বা জ্যোতি কেউই তা খেয়াল করেনি। এরপর তারা বলরাজ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়ে। বলরাজ সবার চোখের আড়ালে লুকিয়ে জাহ্নবীকে একটি বিস্কুটের প্যাকেট দেয় এবং বলে ফার্ম হাউসে পৌঁছা মাত্রই যেন জাহ্নবী এই বিস্কুটটি খেয়ে নেয়। জাহ্নবীও একদম বাধ্য মেয়ের মতো তা নিয়ে নেয় এবং ফার্ম হাউস পৌঁছেই তা খেয়ে এরপর গাড়ি থেকে নামে। ফার্ম হাউসের সুইমিং পুলে সবাই আগে মজা করে গোসল করে নেয়। জ্যোতিও ফোনে হালকা পানি যাওয়ায় জ্যোতি ফোনটি নিয়ে রান্নাঘরে চালের বাক্সের ভিতর রেখে আসে। এরপর বারান্দায় দাঁড়ালে জ্যোতি দেখতে পায় ফার্ম হাউসের গেটের সামনে, মেন গেটের এখানে সেই বলরাজ দাঁড়িয়ে এবং বাড়ির ভিতর উকি দিচ্ছে। জ্যোতির কাছে এই লোকটিকে বেশি সুবিধার মনে হয় না, তাই সে কবিরের কাছে গিয়ে জানতে চায় এই লোকটি এখানে কেন এবং ঠিকানা পেল কিভাবে। কবির বলরাজ এসেছে শুনে নিজেও একটু অবাক হয়, কারণ সেও বুঝতে পারছিল না কিছু। বলরাজ এসেছে শুনে জাহ্নবী আবারও অদ্ভুত আচরণ শুরু করে এবং বলরাজকে ভেতরে নিয়ে এসে বসতে দেয়। বলরাজ কবিরকে বলে, আমি এখানে ঘুরতে এসেছিলাম, তবে ফোনের চার্জ শেষ হওয়ায় মেয়েকে কল দিতে পারছি না। আমাকে একটা চার্জার দাও, 15 মিনিট চার্জ দিয়েই আমি চলে যাচ্ছি। বাইরে তোমাদের গাড়ি দেখতে পেয়ে মনে হলো তোমরা এখানেই আছো। কবির তখন বিষয়টা স্বাভাবিকভাবেই নেয় এবং চার্জার দিয়ে ধ্রুবকে নিয়ে উপরে ভেজা কাপড় চেঞ্জ করতে যায়। বলরাজ তখন জাহ্নবীকে বলে, তুমিও দ্রুত কাপড় চেঞ্জ করে এখানে আসো। জাহ্নবীও বাধ্য মেয়ের মতো কাপড় চেঞ্জ করে দ্রুত ড্রয়িং রুমে চলে আসে। সেখানেই বলরাজ জাহ্নবীকে কিছু পার্সোনাল প্রশ্ন করে। জাহ্নবীও সব প্রশ্নের উত্তর দিতে থাকে এবং খুব স্বাভাবিকভাবে তার বয়ফ্রেন্ডের নাম সহ সব কথা বলে দেয়।
কিছুক্ষণ পর ধ্রুব এসে জাহ্নবীকে নিয়ে বাইরে খেলতে যাওয়ার জন্য ডাকে। বলরাজ তখন ধ্রুবকে বলে, তোমার বোনের সাথে আমি কিছু কথা বলছি, সে পরে তোমার সাথে খেলবে, এখন তুমি একাই খেলো। তবে ধ্রুব বলরাজের কথা মানে না। সে তার বোনকে বারবার অনুরোধ করে তার সাথে বাইরে খেলার জন্য। তখন বলরাজ রেগে যায় এবং জাহ্নবীকে বলে, আজ গিয়ে তোমার ভাইয়ের সাথে এতই খেলবে যে সে যাতে আর কখনোই খেলার কথা না বলে। বলরাজের কথা মতোই জাহ্নবী ধ্রুবকে নিয়ে দোলনায় জোরে জোরে ধ্রুবকে দোল খাওয়াতে থাকে। ভয়ে ধ্রুব চিৎকার করে উঠে। পরে কবির ও জ্যোতি এসে জাহ্নবীকে থামায়। কবির বুঝতে পারছিল না জাহ্নবীর এমন ব্যবহারের কারণ কি। ঘরে আসার পর তারা দেখতে পায় বলরাজ যা বলছে জাহ্নবী ঠিক তাই করছে। কবির তখনই বলরাজকে বাড়ি থেকে বের করে দিতে চায়। তবে বলরাজের আদেশে কবিরকে তারই মেয়ে জাহ্নবী বাধা দিয়ে দাঁড়ায় এবং বলে বলরাজ এখানেই থাকবে। জাহ্নবীর এমন আচরণ দেখে কবির ও জ্যোতি জানতে চায় তাদের মেয়ের সাথে বলরাজ কি করেছে। বলরাজও জানায় তেমন কিছু না, কালো জাদুর মাধ্যমে বশীকরণ করেছি। জাহ্নবী এখন আমার কথা ছাড়া আর কারো কথাই শুনবে না। বলরাজ তার জাদুর প্রভাব বোঝানোর জন্য জাহ্নবীকে থামতে না বলা পর্যন্ত উঠবস করতে বলে। জাহ্নবীও ঠিক তাই করতে থাকে। এরপর বলরাজ জাহ্নবীকে চাপাতি খেতে বলে। জাহ্নবীও বাধ্য মেয়ের মতো চাপাতির এক বিশাল প্যাকেট এনে তা খেতে থাকে। এরপর বলরাজ জাহ্নবীকে বলে, তোমার বাবাকে থাপ্পড় মারো। জাহ্নবীও সঙ্গে সঙ্গে কবিরকে থাপ্পড় দিয়ে বসে। আসলে জাহ্নবী বুঝতে পারছে যে সে ভুল করছে, কিন্তু জাহ্নবী নিজেকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। এরপর বলরাজ জাহ্নবীকে আদেশ দেয় ঘরের সব ফোন ভেঙে ফেলতে এবং ইন্টারনেটের সংযোগ কেটে দিতে। জাহ্নবী অক্ষরে অক্ষরে ঠিক তাই করে। তখন কবির জানতে চায় কেন বলরাজ তাদের মেয়ের সাথে এমন করছে, কি চায় সে। তখন বলরাজ বলে, আমি কালো জাদুকর, আজকের রাত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি জাহ্নবীকে আমার সাথে নিয়ে যেতে চাই। জাহ্নবীকে শয়তানের পায়ে বিসর্জন দিয়ে আমি আমার কালো জাদুর শক্তি আরও বৃদ্ধি করব। আপনারা শুধু অনুমতি দিন, আমি তাকে নিয়ে যাব। এরপর আপনারা ধ্রুবকে নিয়ে শান্তিতে থাকুন। জ্যোতি এ কথা শুনে রেগে যায় এবং তারা এই অনুমতি কখনোই দিবে না বলে জানিয়ে দেয়। বলরাজ তখন জাহ্নবীকে বলে উপর থেকে তার ভাই ধ্রুবকে এনে তার মাথা ফাটিয়ে দিতে। জাহ্নবীও তখন ধ্রুবকে এনে এক আঘাতে তার মাথা ফাটিয়ে দেয়। ধ্রুবর মাথা থেকে রক্ত ঝরতে থাকে এবং সে আরও দুর্বল হয়ে পড়ে। এ অবস্থায় কবির ও জ্যোতি অসহায় হয়ে পড়ে। কবির তখন আবারও জানতে চায়, আমার মেয়ের সাথে এমন কেন করছো? বলরাজ তখন বলে, আজকের রাত আমার জন্য গুরুত্বপূর্ণ। অমাবস্যার রাতে জাহ্নবীকে শয়তানের পায়ে বিসর্জন দিয়ে আমি হব পৃথিবীর মানুষের খোদা। আপনারা যদি জাহ্নবীকে যেতে না দেন তবে সে একে একে আপনাদের সবাইকেই মেরে ফেলবে। আপনারা উপরে যান, ধ্রুবর সেবা করুন এবং জাহ্নবীকে নিয়ে আপনাদের সিদ্ধান্ত আমাকে জানান। যেহেতু জাহ্নবী অনেক আগেই সব ফোন এবং ঘরের ইন্টারনেট সংযোগ কেড়ে দিয়েছিল এবং ফোনগুলো ভেঙে ফেলেছিল, তাই নিরুপায় হয়ে জ্যোতি সে চালের ড্রামে শুকানোর জন্য রাখা ফোনটি আস্তে করে বের করে পুলিশদের নাম্বারে ফোন দিয়ে পুলিশকে বাড়িতে ডাকায়। তবে বলরাজের জাদুর প্রভাব এত বেশি ছিল যে এতেও কোনো লাভ হয়নি। পুলিশ এসেছে জানতে পেরে বলরাজ জাহ্নবীকে আদেশ করে যদি পুলিশ এসে এখন বলরাজকে ধরে নিয়ে যায় তবে যেন সে অর্থাৎ জাহ্নবী গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে দেয়। কথা মতো পুলিশ থাকার সম্পূর্ণ সময়টাই জাহ্নবী গ্যাস সিলিন্ডারের উপরে বসেছিল শুধুমাত্র ব্লাস্ট করে দেওয়ার উদ্দেশ্যে। মেয়েকে এমন আদেশ দেওয়া দেখে মেয়েকে বাঁচাতে জ্যোতি এবং কবির দুজনেই পুলিশের সামনে মিথ্যা নাটক করে এবং পুলিশদের এখান থেকে বের করে দেয়। কবির ও জ্যোতি ধ্রুবকে নিয়ে উপরে চলে যায়। এ পর্যায়ে বলরাজ ঘুমানোর জন্য সোফায় শোয়। ঘুমানোর আগে জাহ্নবীকে আদেশ দেয় যদি কেউ নিচে আসে বা বলরাজকে আক্রমণ করতে চায় তবে যেন জাহ্নবী তাকে ছুরি আঘাত করে মেরে ফেলে। কথা মতো জাহ্নবীও একটি ছুরি নিয়ে দাঁড়িয়ে বলরাজকে পাহারা দিতে থাকে। বলরাজ ঘুমিয়ে গেলে জ্যোতি নিচে আসে এবং জাহ্নবীকে বলে তাদের সাথে উপরে যেতে।
তাদের কথা বলরাজ শুনে ফেলে এবং জাহ্নবীকে বলে 1 থেকে 10 গুণার মধ্যে যদি জ্যোতি উপরে চলে না যায় তবে যেন জাহ্নবী জ্যোতিকে ছুরি দিয়ে মেরে ফেলে। কথা মতো জাহ্নবী ছুরি নিয়ে এগিয়ে প্রস্তুত হয় এবং বলরাজও গুনতে শুরু করে। একজন অপরিচিত লোকের কথায় নিজের মাকে মেরে ফেলতে সে এগিয়ে যেতে থাকে। তবে জাহ্নবীর ছলছল চোখ দেখে বোঝা যাচ্ছিল সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। ফলে সে মনে মনে চাইতে থাকে যেন তার মা উপরে চলে যায়। জাহ্নবীর অবস্থা দেখে জ্যোতিও বাধ্য হয়ে উপরে উঠে যায়। পরের দৃশ্যে কবির ও ধ্রুবকে দেখতে পাই। ধ্রুবর কাছে কবির একটি রেকর্ডার দেখতে পায়। কিছু একটা ভেবে কবি ধ্রুবকে একটি সাহায্য করতে বলে। তবে কি সাহায্য করতে হবে তা পরে জানতে পারবো। বলরাজকে ঘুমাতে দেখে কবির নিচে যায় বলরাজের ফোন নিতে, কেননা এই সমস্ত ঘরে শুধুমাত্র একটি ফোনই আছে যেটা বলরাজের, যার সাথে কানেকশন করা যাবে কোনোভাবে বাইরের। কিন্তু যেহেতু বলরাজ জাহ্নবীকে পাহারায় রেখে গেছে, তাই জাহ্নবী কোনো মতেই তার বাবাকে নিচে আসতে দিচ্ছিল না। তার বাবাও না মেনে জোর করে আসতে চাইলে আদেশ মতো কথা ছিল জাহ্নবী তার বাবাকে হত্যা করবে, কিন্তু সে কোনো মতে তাকে যেরকম কন্ট্রোল করতে পারছিল না সেরকম সে চাচ্ছিলও না তার বাবাকে সে নিজের হাতে এইভাবে মারতে। তাই জাহ্নবী নিজের বাবাকে আটকানোর জন্য না পেরে, কোনো উপায় না পেয়ে তার বাবার সামনে প্রস্রাব করে দেয়, যা দেখে তার বাবা কবির কষ্টে এবং লজ্জায় মেয়ের অবস্থা বুঝতে পেরে উপরে চলে যায় এবং জ্যোতিকে গিয়ে বলে তার কাপড় যেন সে চেঞ্জ করে দিয়ে আসে। জ্যোতি নিচে আসে এবং বলরাজের কাছে অনুমতি চায় জাহ্নবীকে একটু ওয়াশরুমে নিয়ে গিয়ে তার কাপড়টা চেঞ্জ করে আসার জন্য, কিন্তু বলরাজ কোনো মতেই এই অনুমতি জাহ্নবীকে দেয় না। উল্টো জাহ্নবীকে বলে হয়তো কাপড় চেঞ্জ করতে হলে এখানে দাঁড়িয়েই তার সামনে পায়জামা চেঞ্জ করতে হবে। কোনো উপায় না দেখে জ্যোতি এভাবেই বলরাজের সামনে জাহ্নবীর পায়জামা চেঞ্জ করে দেয়। জাহ্নবী তখনও সব কিছু বুঝতে পারছিল, কিন্তু সে নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। সে বুঝতে পারছিল সে পুরোপুরিভাবেই বলরাজের বশে চলে এসেছে। এরপর কবির নিচে নামে জ্যোতি ও কবির মিলে বলরাজের ওপর আক্রমণ করে। বলরাজ তাদের সঙ্গে না পেরে জাহ্নবীকে আদেশ দেয় জোরে জোরে হাসার জন্য। জাহ্নবীও জোরে জোরে হাসতে থাকে। বলরাজ তখন বলে আমাকে মেরে ফেললে জাহ্নবীও এভাবে হাসতে হাসতেই মারা যাবে। পাগলের মতো মেয়েকে এভাবে হাসতে দেখে কবির বলরাজকে ছাড়তে বাধ্য হয়। বলরাজকে মেরে ফেলতে চেয়েছিল বলে বলরাজ এবার জাহ্নবীকে আদেশ দেয় তার ভাই ধ্রুবকে মেরে ফেলতে। কথা মতো জাহ্নবী যায় ধ্রুবকে মারতে। যদিও কবির জাহ্নবীকে আটকানোর চেষ্টা করে। ধ্রুব বলরাজের এই আদেশ সিঁড়ির কাছ থেকে শুনে ফেলেছিল, যার ফলে সে ছাদে গিয়ে লুকিয়ে পড়ে। জ্যোতি ও কবিরকে ধোঁকা দিয়ে এক রুমে জাহ্নবী দুজনকে আটকে ফেলে ধ্রুবকে খুঁজতে থাকে। ছাদের দরজা ভেঙে ছাদে ঢুকতে গেলে ধ্রুব ভয়ে একদম উপরের ছাদে উঠে পড়ে। জাহ্নবী উপরের ছাদে উঠেই তার ভাই ধ্রুবকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। জ্যোতি ও ধ্রুব মনে করে ধ্রুব মারা গেছে, ফলে তারা শোকে পাথর হয়ে যায়। তখনই ধ্রুব একটি কাশি দিয়ে ওঠে। সে আসলে অজ্ঞান হয়ে গিয়েছিল। বলরাজও জাহ্নবীকে নিয়ে বাইরে আসে এবং কবির ও জ্যোতির কাছে জাহ্নবীকে নিয়ে যেতে অনুমতি চায়। চোখের সামনে ধ্রুবর এই অবস্থা ও জাহ্নবীর কর্মকাণ্ড দেখে এবার তারা বাধ্য হয়ে জাহ্নবীকে নিয়ে যাবার অনুমতি দিয়ে দেয়। বলরাজ জাহ্নবীকে নিয়ে চলে যায়। কবি ধ্রুবকে তার মায়ের সাথে হসপিটালে পাঠিয়ে দেয়। যাবার আগে ধ্রুব তার বাবাকে বলে তার বোন জাহ্নবীকে যেন ফিরিয়ে নিয়ে আসে। কবির ফার্ম হাউসের ওয়াচম্যানের ফোন থেকে বলরাজের লোকেশন জানতে পারছিল। ফ্ল্যাশব্যাকে দেখতে পাই জ্যোতি ও বলরাজ যখন প্রথম হাতাহাতি শুরু করেছিল তখন কবির বলরাজের লাইভ লোকেশন তাদের ওয়াচম্যানের ফোনে সেট করে দেয়। কবির এবার ওয়াচম্যানের ফোন ও বাইক নিয়ে বলরাজের কাছে যেতে থাকে। বলরাজের লোকেশন একটি জঙ্গলের মধ্যে দেখাচ্ছিল। জঙ্গলের একটি ভাঙা পুরনো বাড়িতে বলরাজ জাহ্নবীকে নিয়ে যায়। বাড়িটাই ছিল কালো জাদুর কেন্দ্রস্থল। সেখানে জাহ্নবী একা নয়, জাহ্নবীর বয়সী আরও বহু মেয়েকে দেখা যায়, যাদের সবাইকে বলরাজ এখানে আটকে রেখেছে আজকে শয়তানের পায়ে বিসর্জন দেবার জন্য। বলরাজ সেখানে একটি আগুনের কূপ তৈরি করে এবং মেয়েদের উদ্দেশ্যে বলে
আমি শয়তানের পূজা শেষে যখনই বলবো তখনই তোমরা সবাই আগুনে ঝাঁপ দিবে, তাহলেই সবাই মুক্তি পাবে। সব মেয়েরাও তৈরি হয়ে আস্তে আস্তে আগুনের দিকে তখন এগিয়ে আসতে থাকে। অন্যদিকে কবির জঙ্গলে পৌঁছে যায়। তখনই বলরাজের 3 শিষ্য কবিরের ওপর আক্রমণ করে এবং কবিরকে টেনে বলরাজের পায়ের কাছে এনে রাখে। বলরাজ তখন কবিরকে বলে, তুমি আর আমাকে আটকাতে পারবে না, এবং মেয়েদের উদ্দেশ্যে বলে, কবির বা কেউ যদি বলরাজের পথে বাধা দেয় তবে যেন সবাই মিলে তাকে টেনে ছিঁড়ে ফেলে। বলরাজ আবারও তার পূজা শুরু করে। বলরাজ পূজা প্রায় শেষের পথে এমন সময় কবির পাশের আগুন থেকে কাঠ নিয়ে বলরাজের পায়ে মারে। বলরাজ ব্যথায় চিৎকার দিয়ে নিচু হলে কবির ছুরি দিয়ে বলরাজের জিহ্বা কেটে দেয়, যার ফলে বলরাজ আর কোনো কথাই বলতে পারছিল না। তবে বলরাজের শেষ আদেশ অনুযায়ী কবির পূজাতে বাধা দিয়েছে বলে তাকে ছিঁড়ে ফেলার জন্য সব মেয়েরা কবিরের ওপর আক্রমণ করে। কিছুক্ষণের মধ্যেই কবির একটি রেকর্ডার বাজিয়ে দেয়, যার মধ্যে বলরাজ বলছিল, আজ থেকে তোমাকে আজাদ করে দিচ্ছি, আজ থেকে তুমি মুক্ত। এ আদেশ শোনার পর থেকেই জাহ্নবী সহ সেখানের সকল মেয়েই আস্তে আস্তে স্বাভাবিক ও সুস্থ হতে থাকে। জাহ্নবী স্বাভাবিক হবার পর তার বাবাকে জড়িয়ে ধরে। তখনই আবারও ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, রেকর্ডারটা দেখার পর কবি ধ্রুবকে একটি সাহায্য করতে বলেছিল। সাহায্যটি হলো ধ্রুব যাতে উপর থেকে রেকর্ডার দিয়ে বলরাজের কথা রেকর্ড করে। যখন জ্যোতি ও কবির বলরাজের উপর আক্রমণ করে তখন ধ্রুব সিঁড়ির কাছে বসে তাদের সব কথা রেকর্ড করছিল, এবং হসপিটালে যাবার আগে রেকর্ডারটা সে তার বাবাকে দিয়ে যায়। আসলে তখন বলরাজ বলেছিল, জাহ্নবী, তোমার বাবা চায় আমি তোমাকে বলি, আজ থেকে তোমাকে আজাদ করে দিচ্ছি, আজ থেকে তুমি মুক্ত, কিন্তু এ কথা আমি কখনোই বলবো না। বলরাজের এই কথাই তখন রেকর্ড হয়ে যায়। কবির এডিট করে কেবল এই আদেশটুকু রেখে বাকি বাদ দিয়ে দেয়। এরপর হসপিটালে কবির ও তার পরিবারকে দেখানো হয়। সেখানে এক পুলিশ অফিসার কবিরকে ধন্যবাদ দিয়ে বলে, আপনার জন্য 108 জন মেয়ে তাদের ঘরে ফিরে যেতে পেরেছে। গত কয়েক বছর ধরে এই বলরাজ তাদের বশীকরণ করছিল। তখন কবির বলরাজের কথা জানতে চায়, সে গ্রেফতার হয়েছে কিনা। তখন ওই অফিসার জানায়, না, সে পালিয়েছে, তবে আমরা তাকে খুব শীঘ্রই গ্রেফতার করব। এর পরের দৃশ্যে 1 বছর পরের কাহিনী দেখানো হয়। কবির জঙ্গল থেকে একটি মরা ইঁদুর নিয়ে পুরনো একটি বাড়ির বেসমেন্টে যায়, যেখানে দেখা যায় অন্ধকার ওই বেসমেন্টে বলরাজ শিকল দিয়ে বাঁধা অবস্থায় বসে আছে। কবির এসে সেই মরা ইঁদুর চা পাতা বলরাজকে খেতে দেয়। বলরাজ কবিরের কাছে ইশারায় মাফ চাইলে কবির তাকে বলে, একজন বাবা তার সন্তানের জন্য জীবন দিতেও দ্বিধাবোধ করে না, আর মাত্র 1 রাতের মধ্যে সে সন্তানকে তুমি নিয়ে যাবে, এ কি কোনো বাবা হতে দিতে পারে? এই বলে কবির সেখান থেকে চলে যায়। আর বলরাজ সেই অন্ধকার বেসমেন্টেই ইঁদুর আর চা সমেত খাদ্য হিসেবে সেখানেই বসে থাকে। আর এরই সাথে এই ছবির গল্প এখানেই শেষ হয়ে যায়। এই ছবির মাধ্যমে আমরা একটা মেসেজ, খুবই গুরুত্বপূর্ণ মেসেজ যেটা আমরা পাই, সেটা হচ্ছে অপরিচিত কারো দেওয়া জিনিস কখনোই খাওয়া উচিত না। অপরিচিত কোনো মানুষ যদি হুট করে খুব বেশি আত্মীয়তার ভাব দেখানো শুরু করে, তার সাথে খুব সহজে মিশে যাওয়া ঠিক নয়, যা এখন আশপাশে আরও বেশি হচ্ছে। আরও বেশি করে এই ধরনের কাহিনীগুলো, কালো জাদু ঘটেই চলেছে। তো সবাই সাবধান থাকবেন, সুস্থ থাকবেন। আজকের গল্প ছবির যে কাহিনীটা সেটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।